আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আজকে যত সব পার্থক্য সিরিজের বায়োলজির ১২ নম্বর অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে জীবের বংশগতি আর জৈব অভিব্যক্তি। এই চ্যাপ্টারে তোমাদের অনেক কিছু আছে, তোমাদের কিভাবে হচ্ছে জীবের কি যে আমাদের যে জৈব অভিব্যক্তি, মানে এই যে আমি এটার পরিচয়টা কিভাবে আসে, আমাদের একদম কোরে আসলে মূল রিজনটা কি, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। অনেক কিছু টপিক নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন এভলিউশন টপিক নিয়ে কথা বলা হয়েছে। তো সেগুলো আজকে আমরা কি কি বৈশিষ্ট্য এবং পার্থক্য পড়তে পারি দেখে ফেলি আমরা, চলো। তো প্রথমে আমাদের ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে পরীক্ষায় প্রচুর প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ। ওকে, তো ডিএনএ এর ফুল ফর্ম কি ভাইয়া? ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর এটা আরএনএ হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা মনে রাখতে হবে। তোমার অবশ্যই এই ছবিটা দেখে রাখছি, এই ছবিটা কিন্তু ভালো মতো শিখতে হবে, কারণ ডিএনএ তে তোমার কিছু পরীক্ষাতে তোমার ডিএনএ ছবি আঁকতে কিন্তু দেয়, ডিএনএ চিত্র কিন্তু পরীক্ষাতে আঁকতে বলে। সো ডিএনএ সুন্দর মতো এই যে ডাবল হেলিক্স স্ট্রাকচারটা, এটা কিন্তু শিখে যেতে হবে। আর আরএনএ ছবিটা তোমরা দেখতে পারো, এই দেখো একটা সূত্র একটা ছবি আছে, এই ছবিটা তোমরা একটু দেখে যেতে পারো। পার্থক্য দেখি এখন। শুরুতে শুরুতে বলা হয়েছে কি, শুরুতে বলা হয়েছে তোমাদের এই যে ডিএনএটা দ্বিসূত্রক, আমরা তো চোখে দেখতে পাচ্ছি তাই না? চোখেই দেখা যাচ্ছে যে ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক, মানে কি দুইটা সূত্র আছে, এই যে একটা সূত্র লাল রঙের মনে করো একটা সূত্র, আর এই পাশে নীল রঙের আরেকটা সূত্র। দুইটা হচ্ছে সূত্র আর সুতা থাকবে। আর এক্ষেত্রে দেখো একটাই খালি সুতা আছে, তাই না? একটাই সুতা আছে না? তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এক সূত্র, এটা হচ্ছে দ্বিসূত্রক, এটা হচ্ছে এক সূত্র। এরপর হচ্ছে আমাদের রাসায়নিক গঠন। যেহেতু ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তো সেক্ষেত্রে থাকবে কি ডিঅক্সি রাইবোস শর্করা। আর এক্ষেত্রে যেহেতু শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই বলা হবে শুধুমাত্র রাইবোস শর্করা থাকবে। এরপরে এই দেখো পাইরিমিডিন বেস। সো আমাদের ডিএনএ হোক আরএনএ হোক, নিউক্লিক অ্যাসিড ফরমেশনের তৈরি করার জন্য আমাদের কিন্তু কি লাগবে? একটা পিউরিন বেস লাগবে, একটা পাইরিমিডিন বেস লাগবে। ওকে, পিউরিন বেস কয়টা আছে? পিউরিন বেস আসলে এক্সিস্ট করেছে দুইটা, এ আর জি, অ্যাডেনিন আর গুয়ানিন। ওকে, সবার ক্ষেত্রে সেম, সেটা ডিএনএ এর ক্ষেত্রেও যা, আরএনএ এর ক্ষেত্রেও তাই। আলাদা করে লিখতে হইতেছে না, এই জন্য, কারণ পার্থক্য করার তো কিছু নাই। কিন্তু এই ক্ষেত্রে পাইরিমিডিন বেসে একটু আলাদা আছে। পাইরিমিডিন বেসে আমার হতে পারে আইদার হচ্ছে সি, আচ্ছা, অথবা হচ্ছে টি অথবা ইউ। সিটিইউ মানে সি তো থাকবেই, দেখো সাইটোসিন, সি তে সাইটোসিন, দুটোর ক্ষেত্রে কমন। কিন্তু আইদার হচ্ছে টি তে থায়ামিন থাকবে অথবা ইউ তে ইউরাসিল থাকবে। থায়ামিন কাজে থাকবে, থায়ামিন থাকবে হচ্ছে আমাদের ডিএনএ তে, আর ইউরাসিল থাকবে আমাদের আরএনএ তে। এইটা একটু মনে রাখতে হবে। পিউরিন দুইটা এ আর জি, অ্যাডেনিন গুয়ানিন, সবার ক্ষেত্রে সেম, ডিএনএ তে যা আরএনএ তে তাই। কিন্তু যেটা পাইরিমিডিন বেস, সেখানে থাকবে কি সাইটোসিন, এটা সবার ক্ষেত্রে সেম, থায়ামিন অথবা ইউরাসিল। থায়ামিন থাকবে কার? ডিএনএ তে। ইউরাসিল থাকবে কার? আরএনএ তে। ওকে ওকে, এরপরে উৎপত্তি। আমরা কিন্তু দেখে আসছি যে কি করে অনুলিপন বা ইংলিশে বলে ডিএনএ রেপ্লিকেশন, এর মাধ্যমে কি তৈরি হয়? নতুন নতুন ডিএনএ তৈরি হয়, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় কিসের মাধ্যমে? অনুলিপনের মাধ্যমে বা রেপ্লিকেশনের মাধ্যমে। কিন্তু আরএনএ তৈরির জন্য কোনো অনুলিপন হয় না, বুঝছো? আরএনএ তৈরির জন্য কোনো অনুলিপন হয় না, এটা নিউক্লিয়াস থেকে ডিরেক্ট তৈরি হয়, এটা মনে রাখো। এরপর হচ্ছে অবস্থান, কোথায় থাকবে? আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি ক্রোমাটিন তন্তু একটা জিনিস আছে। ওই ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম যদি বলো, এই ক্রোমোজোমের ভিতরে কি থাকবে? আমাদের ডিএনএ থাকবে। আমাদের নিউক্লিয়াসের যে ক্রোমোজোম আছে তার ভিতরে কি থাকবে? ডিএনএ থাকবে। আর আরএনএ কই থাকবে? আরএনএ থাকবে এই যে আমাদের পুরা প্রোটোপ্লাজমের ভিতরে। নিউক্লিয়াস বাদে আরেকটা কি আছে? সাইটোপ্লাজম আছে। হ্যাঁ, বাকি সবকিছু কই থাকে? সাইটোপ্লাজমে থাকে। তো এই আরএনএ কই থাকবে? সাইটোপ্লাজমে থাকবে, খেয়াল রেখো। নিউক্লিয়াসে থাকবে ডিএনএ, আর সাইটোপ্লাজমে থাকবে আরএনএ। এরপর কাজ, মেইন জিনিস। এই যে বললাম, আমি যে আমি, হ্যাঁ, আমার প্রত্যেকটা জিনিস, আমি বাবার থেকে কিছু ক্যারেক্টার পেয়েছি, মায়ের থেকে কিছু পেয়েছি, দাদা দাদি নানা নানি বা 14 গোষ্ঠী না, আমার 2 জেনারেশন আগ পর্যন্ত কারো কাছ থেকে কিছু না কিছু হয়তো পেয়েছি, কোনো কোনো বৈশিষ্ট্য আমার শরীরে আছে। ওকে, তো এই জন্য এই যে বংশগতির ধারক, বাহক, নিয়ন্ত্রক, এই সব কিছুকে ডিএনএ বললাম। তো এই ডিএনএ যেহেতু প্রত্যেকের নিউক্লিয়াস আছে, আমার বাপ দাদারও তো নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসের কিছু একটা অংশ আমার শরীরে আসছে, তার মাধ্যমে কি আমি তাদের কোনো না কোনো একটা ক্যারেক্টারিস্টিক পেয়েছি। হয়তো মনে করো আমার চুলেরটা এরকম, বা আমার স্কিন কালার, আমার চোখের কালার, কিছু না কিছু আমার বাপ-দাদা থেকে কোনো না কোনো জায়গা থেকে পেয়েছি। সো এইজন্য বংশগতির ধারক বাহক বলা হয় এটাকে। আর আরএনএ কি করবে? আরএনএ হচ্ছে এই যে ডিএনএ এর ৩টা ধাপ আছে। একটা হচ্ছে রেপ্লিকেশন পড়লাম আমরা, অনুলিপন, আরো কি আছে? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তোমরা ক্লাস 11-12 এ পড়বে। এন্ড খুব বেশি ডিটেইলস এ পড়ার দরকার নাই। বাট এই যে এখানে কি করে? আরএনএ করে কি? ডিএনএ থেকে একটা সিগন্যাল নিয়ে আসে, একটা কপি করে নিয়ে আসে। ডিএনএ এর মধ্যে একটা আরএনএ একটা চোর টাইপ, বুঝছো? ও করে কি চুপি, চুপি কোড চুরি করে নিয়ে আসে। চুরি করে কি আমাদের শরীরে প্রোটিন তৈরি করে। বুঝছো? কোড চুরি করে শরীরে প্রোটিন তৈরি করে। কাজ হচ্ছে এই যে ডিএনএ এর প্রেরিত সংকেত থেকে প্রোটিন সংশ্লেষণ করা। তো এটা জাস্ট মনে রাখো, আরএনএ এর মেইন কাজ হচ্ছে আমাদের শরীরে প্রোটিন তৈরি করা। শেষ। ডিএনএ এর কাজ কি? আমাদের এই যে আমি
বাপদাদা থেকে যে বংশগতি ধারক বাহকতা নিয়ে আসছে ডিএনএর কাজ। আর আরএনএর কাজ কি? আরএনএর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। শেষ। এরপরে লাস্ট নিউক্লিওটাইড সংখ্যা এরা তোমরা দিতে পারো না দিতে পারো, কোনো কিছু যায় আসে না। ডিএনএ যেহেতু বড়, সো এখানে নিউক্লিওটাইড থাকবে বেশি, আর আরএনএ যেহেতু ছোট থাকবে কম, সংখ্যা থাকবে কম। এটা জাস্ট লিখতে পারো, না লিখতে পারো, সমস্যা নাই। বাট বাকিগুলো হচ্ছে মোটামুটি মেইন, এগুলো মোটামুটি লিখতেই হবে তোমার। আর পারলে ফিগার তাকাই দিও, যদি 3 মার্কে আসে অবশ্যই ফিগার দেওয়া ট্রাই করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর সমসমস্ত অঙ্গ আর অসমসমস্ত অঙ্গ মানে কি বোঝাচ্ছে? ছবি দেখতেছি আমরা, একটু দেখি। সমসমস্ত মানে কি? দেখো, একই কাঠামো, একই উৎস। উৎস যদি এক হয়, দেখতে যদি এক হয়, কাঠামো মানে কি? গঠন, সরি, গঠন যদি এক হয়, উৎস যদি এক হয়, তাহলে তাকে বলা হবে কি? সমসমস্ত অঙ্গ। আর যদি এটা ভিন্ন হয়, তাহলে বলা হবে কি? অসমসমস্ত অঙ্গ। অ মানে কি? নাই। কি নাই? তোমার একই কাঠামো, একই উৎস নাই, তো এই জন্য অসমসমস্ত। একটা এক্সাম্পল আমরা দেখাবো, ফার্স্ট এটা দেখে নেই। দেখো, মানুষ সাধারণত ভিন্ন ভিন্ন ক্রিয়ার জন্য অভিযোজিত থাকে। এক্সাম্পল হিসেবে দিচ্ছি মানুষের হাত, বাদুরের হাত। মানুষও স্তন্যপায়ী, বাদুরও স্তন্যপায়ী। তো আমাদের হাত যা যা করি, সেটা কি বাদুর সেম কাজ করতে পারবে? বাদুর কি চাইলেই মনে করে যে আমার মতো এরকম আঙ্গুল দিয়ে কলম দিয়ে এভাবে আমার স্মার্টবোর্ডে লিখতে পারবে? পারবে না। ওর আর আমার হাতের কাজ তো সেম না। আমি কি চাইলে বাদুরের হাতের মতো আমাদের পাখা উঠতে পারবো? পারবো না, তাই না? এই জন্যে আমাদের আমাদের আর যদি বাদুড়ের বলি স্তন্যপায়ী দুজনই কিন্তু, কিন্তু আমাদের কিন্তু এর কাজটা সেম না, বুঝছো? উৎস আর গঠনটা সেম, কিন্তু কাজটা কিন্তু সেম না। একজনের এক কাজের জন্য এটা এক এক ভাবে অভিযোজিত হয়েছে, এভলিউশন হয়েছে। ওকে, বাট এই ক্ষেত্রে দেখো, অসম সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু সেম কাজ করবে। এটাকে আরেকটা টার্ম বলা হয় সমবৃত্তি, লিখে রাখতে পারে এখানে। সমবৃত্তি বা অসম সমস্ত, হ্যাঁ, সেম জিনিস। তো একই ধরনের ক্রিয়া সম্পন্ন করবে। দেখো এক্সাম্পল দিচ্ছে, পাখির ডানা, পতঙ্গের ডানা বা বাদরের ডানা বলতে পারো। সবার কাজ কি? উঠতে সাহায্য করা। হ্যাঁ, পাখির ডানা পাখিকে উঠতে সাহায্য করে, পতঙ্গের ডানা পতঙ্গকে উঠতে সাহায্য করে। কিন্তু পাখি হচ্ছে কি? আমার পাখি আর পতঙ্গ তো সেম জিনিস না। আমি আর বাদুর দুজনে যেমন স্তন্যপায়ী, পাখি আর পতঙ্গ তো সেম কোনো কিছু আন্ডারে পড়ে না। কিন্তু কমন কি জিনিস আছে? ডানায় জনকে উঠতে সাহায্য করে। এই জন্য হচ্ছে এটাকে কাজ হবে সেম, গঠন আর কাঠামো আলাদা হইলেও কাজ হবে সেম, হচ্ছে কাঠামোর উৎস, সরি। আর এক্ষেত্রে কাজ কিন্তু আলাদা, খেয়াল রেখো। এরপরে সাধারণত পূর্বপুরুষ থেকে উদ্ভূত অভিব্যক্তির নিদর্শন মানে কি? এই যে এভলিউশন, বুঝলেন না? বাপচা দাদা থেকে মনে করো 14 গোষ্ঠী, বহুত আগে জেনারেশন থেকে আলটিমেটলি আস্তে 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 এটা কি হয়েছে? এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ইভলভ হয়েছে। যার যারা দরকার, আমাদের দরকার হয়েছে লেখার, আমাদের হাত তো এভাবে তৈরি হয়েছে। বাদরের দরকার হয়েছে ওরার, ওরা তো ওভাবে অভিযোজিত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে 14 গোষ্ঠী থেকে চলে আসছে। বাট সমবৃত্তি বা অসম সমস্যার ক্ষেত্রে কি হয়েছে? দেখো, ভিন্ন পূর্বপুরুষ থেকে আসছে। আর হচ্ছে অভিযোজনের জন্য, হচ্ছে অভিযোজনের উদাহরণ, অর্থাৎ এই যে মনে করো পাখির ডানা, পতঙ্গের ডানা, এটা কিন্তু আলাদা। সো পতঙ্গ আর পাখি তো আলটিমেটলি একই ক্যাটাগরি আন্ডার ফালিতে পারবো না। কিন্তু যেহেতু দুজনের উড়ার কাজের জন্য লাগছে, সো দুজনের ওভাবে হচ্ছে অভিযোজিত হয়েছে, এভলিউশনটা ওভাবে হয়েছে। কারণ তার উড়া লাগবেই, না উঠতে পারলে সে যেতে পারবে না, যেতে না পারলে খাবার খাইতে পারবে না, নাহলে মরে যাবে। সো এই খাবার খাওয়ার বা বেঁচে থাকার আকাঙ্ক্ষা কাকে হচ্ছে কি করছে? এই পা উঠতে সাহায্য করছে আর কি। ওঠার জন্য কি হচ্ছে? ডানাটা ডেভেলপ করছে। ওকে, এরপর লাস্ট হচ্ছে এক্সাম্পল আছে, এখানে আমরা দেখি। এই যে মানুষের হাত, বিড়ালের সামনের পা, তিমির ফ্লিপার, বাদুরের ডানা, মানে দেখো আলটিমেটলি দেখতে কিন্তু অনেকটাই সেম। আমাদের যে সামনের হাতটা আছে, বিড়ালের সামনের পা যেটা আছে, সব কিন্তু স্তন্যপায়ী। মানুষ স্তন্যপায়ী, বিড়াল স্তন্যপায়ী, তিমি স্তন্যপায়ী, বাদুর স্তন্যপায়ী, সবাই সেম ক্যাটাগরিতে পড়ছে। সবার হাতের কাঠামোটাও সেম, উৎসটাও সেম, এই এখান থেকে আলটিমেটলি তৈরি হচ্ছে। কিন্তু কাজ হচ্ছে আলাদা হইতে পারে। আমরা যেমন হাত দিয়ে কি করি? হাত দিয়ে অনেক কাজ করি, লিখি, খাই, অনেক কিছুই করি। বিড়াল কি করে? বিড়াল হচ্ছে সামনের পা ভরকে হাঁটাহাঁটি করে, তাই না? অথবা হচ্ছে মনে করো থাবা মারে, শিকার ধরে। তিমি কি করে? হচ্ছে সাঁতার কাটে এভাবে। আর বাদুড় কি করে? উঠতে মানে ওড়ে আর কি, ঠিক আছে? তো আলটিমেটলি সবার কিন্তু কাঠামোর গঠন অনেকটাই সেম, কিন্তু কিন্তু হচ্ছে কাজ কিন্তু এক একজনের একরকম। খেয়াল রাখছো? এরপরে দেখো এই পাশেটা দেখো, এই পাখির ডানা, পতঙ্গের ডানা দেখতে কিন্তু অনেকটাই আলাদা, মানে কোথাও অনেক সাথে সেম নাই। খালি কি হচ্ছে এরকম, একজন পাখির ডানা করে এখানে হালকা হালকা পাতা থাকবে, আর পতঙ্গের ডানা হচ্ছে একটা ডিরেক্ট সিরিয়ালে থাকছে, ডিজাইন আলাদা, সবকিছু আলাদা, কিন্তু কাজ কিন্তু একটাই। কাজ কি? কাজ হচ্ছে উঠতে হবে। পাখির ডানা দিয়ে উঠতে হবে, পতঙ্গের ডানা দিয়ে উঠতেই হবে। সো এই হচ্ছে তোমার মেইন এই দুটো ডিফারেন্স। এগুলো মোটামুটি 2 মার্কের জন্য আসে, 3 মার্কের জন্য আসতে পারে। এটা খেয়াল রাখো একটু, হ্যাঁ? এই বিভিন্ন অঙ্গ সংজ্ঞা উদাহরণ আমরা একটু দেখে নিই কি আছে তোমাদের বইয়ে, একটু কনফিউশন থাকো তোমরা। সমসংস্থ অলরেডি ভালো মতো বলা হয়েছে তোমাদের। সমসংস্থ কি বলে কিন্তু দিছি, হ্যাঁ? তোমার হচ্ছে কাঠামো আর অর্থাৎ উৎস সেম হবে, কিন্তু কাজ হবে একটু ডিফারেন্ট। যেমন এই যে পাখির ডানা, বাদরের ডানা, তিনি সব বলেই দিছি অলরেডি। এরপর সমবৃত্তি অঙ্গ।
সমবৃত্তি তখন যেটা আমরা বললাম কি অসম সমস্ত যেটা সেম জিনিস দেখো বাদুর পতঙ্গের ডানা পাখির ডানা যাই বলো না কেন অর্থাৎ কাঠামো আর হচ্ছে উৎস ভিন্ন হতে পারে কাজটা হচ্ছে সেম সেম কাজের জন্য যদিও এক একজনের হচ্ছে ক্যাটাগরিতে ফালাইতে পারবা না কিন্তু কাজ সেম হওয়ার জন্য ওই একই উদ্দেশ্যে ওরা কিন্তু অভিযোজিত হয়েছে ওকে এরপর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ বলতে বোঝায় যে এমন অঙ্গগুলা যেগুলা মনে করো একজনের শরীরে আছে কিন্তু কোনো কাজের না যেমন মনে করো আমাদের কি এই যে আমাদের হচ্ছে তৃতীয় চোখ পল্লব বলা হয়েছে তৃতীয় অক্ষি পল্লব বলা হয়েছে এই যে আমাদের চোখ বরাবর এই পাশে দেখবা দুই চোখের বরাবর এখানে দেখবা ছোট করে 3 কোণা করে লাল রঙের একটা জিনিস দেখতে পারবা এটা কিন্তু আমাদের চোখে কোনো কাজ নাই লিটারালি কোনো কাজ নাই কিন্তু এটা কাদের কাজ আছে ধরো হচ্ছে ব্যাঙের দেখবা ব্যাঙ বা সরীসৃপ যারা আছে তাদের ক্ষেত্রে দেখবা কি ওরা যখন চোখ খোলে তো সরি তখন হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস এফেসে চলে আসে ওদের কিন্তু দেখবা এই দুটো তো খোলেই এটা হচ্ছে নড়াচড়া করে আমাদের কিন্তু করে না আমাদের খালি এই দুটো উপরের দুটো নড়াচড়া করে উপরেরটা নিচেরটা এই দুটো হচ্ছে চোখ বন্ধ করি চোখ খোলাম নড়াচড়া করতেছে আমাদের এই খালি কোনো কাজ নাই এই অক্ষে বলবার কোনো কাজ নাই কিন্তু সরীসৃপ ব্যাঙ এদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নড়াচড়া করে তো ওদের ক্ষেত্রে এটা সক্রিয় কিন্তু আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় আচ্ছা লেজ মানুষের কি লেজের দরকার আছে মানুষের তো লেজের অস্থি ঠিকই আছে আমরা সবাই জানি আমাদের এখানে হচ্ছে কি আছে কক্সিস বলে একটা অস্থি আছে হ্যাঁ তোর ছবি দেখাবো কিছু পরে কক্সিসের অস্থি আছে কিন্তু লেজ তো আর আমাদের নাই তো লেজ কি কোনো আমাদের সক্রিয় অঙ্গ হবে আমরা লেজ দিয়ে কোনো কাজ করি বা এক্সিস্ট করে না লেজের হালকা একটা অস্থি আছে জাস্ট তো এটাকে বলতে পারি কি নিষ্ক্রিয় অঙ্গ এরপরে ছবিটা একটু দেখাই তো দেখেই দেখো এটা হচ্ছে আমাদের এই সমসংস্থ এটা সমবৃত্তীয় আমাদের নিষ্ক্রিয় এই যে চোখের হচ্ছে 3 নম্বর ঝিল্লি কানের কিছু পেশি আছে অ্যাপেন্ডিক্স আছে অ্যাপেন্ডিক্স আমাদের কোনো কাজে লাগে না কারণ আমাদের ঘাস খাই না তাই না এরপর হচ্ছে এই যে সেম এই পুঞ্জাসি যেটা মানে হচ্ছে আমাদের লেজের অস্থি আছে কোনো কাজে লাগে না এরকম ওকে এরপর হচ্ছে মিসিং লিঙ্ক মানে কি মানে হচ্ছে এমন কিছু হচ্ছে তোমার জীব আছে যারা শুধুমাত্র একটা না মানে আমরা যেমন মনে করো স্তন্যপায়ী থেকে হতে 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 স্তন্যপায়ী আছি এখন কিন্তু এমন কিছু প্রাণী এক্সিস্ট করে যারা শুধু স্তন্যপায়ী থেকে আসে নাই তারা কয়েকটা কিছু স্তন্যপায়ী বৈশিষ্ট্য আছে কিছু পাখির বৈশিষ্ট্য আছে কিছু সরীসৃপের বৈশিষ্ট্য থাকতে পারে আর বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য হচ্ছে মিক্স হয়ে একটা জিনিস হয়ে গেছে কম্বিনেশন হয়ে গেছে ওকে তো এটা কি কি বলবো দেখো তার মনে করা হচ্ছে প্লাটিপাস প্লাটিপাসের কি হয় ছবি দেখো এই যে প্লাটিপাস এটা হচ্ছে প্লাটিপাসের ছবি একে বলে হংস চষ্ণু মানে চষ্ণু মানে কি চষ্ণু মানে ঠোঁট হংস মানে হাঁস হাঁসের ঠোঁটের মতো ওকে হাঁস হাঁস কি হাঁস তো হচ্ছে আমাদের কি পাখি তো পাখির মতো ঠোঁট আছে মুখটাও একটা পাখির মতো ও কিন্তু নিজের সরীসৃপ মাথাটা পাখির মতো আবার হচ্ছে ও জলে আর স্থলে উভয় জায়গায় চড়তে পারে তাহলে কি বলতাম উভচরের কিছু বৈশিষ্ট্য আছে উভচর আছে স্তন্যপায়ী আছে পাখি আছে তাহলে কি অনেকগুলা প্রজাতির বৈশিষ্ট্য মিলে হচ্ছে একটা জিনিস তৈরি হয়েছে না এই জন্য এটাকে বলা হয় কি মিসিং লিঙ্ক লিঙ্ক মানে হচ্ছে একটার সাথে আরেকটার সংযোগ তো অনেকগুলো হচ্ছে সংযোগ ঘটে গেছে এই জন্য এটাকে বলা হচ্ছে মিসিং লিঙ্ক আর লাস্ট হচ্ছে জীবন্ত জীবাশ্ম মানে এমন কিছু প্রজাতি যেটা হচ্ছে ওইটার মানে সমজাতীয় প্রজাতি বা ওই সমসাময়িক প্রজাতি অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে বাট এরা এখনো বেঁচে আছে যেমন হচ্ছে এই যে সেম এক্সাম্পল প্লাটিপাস আর হচ্ছে লিমুলাস দেখতে পারাই দেখো যেমন এই যে এটা একটা প্লাটিপাস লিমুলাস বা ল্যাটিমেরিয়া যাই বলো না কেন এগুলো হচ্ছে সেম এগুলো হচ্ছে সেই অনেক বহুত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর আগের হচ্ছে প্রাণী কিন্তু এখনো বেঁচে আছে এখনো বুঝছো তো এগুলো হচ্ছে আমাদের কিছু স্পেশাল তোমাদের মানে কিছু সংজ্ঞা বা কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেগুলো তোমরা হচ্ছে নর্মালি একটু বুঝতে প্যারা খাও তবে ট্রাই করলাম তোমাদের সহজে বুঝাই দেওয়ার জন্য আচ্ছা এরপর লাস্টে আমাদের আজকে লাস্ট যেটা ডিম্বাণু শুক্রাণু আর জাইগট এদিকে হচ্ছে আমরা ডিম্বাণু কই থাকে এটা হচ্ছে আমাদের স্ত্রী জনন কোষ শুক্রাণু পুং জনন কোষ আর জাইগট কি এই যে ডিম্বাণু প্লাস শুক্রাণু ইকুয়ালস টু জাইগট এটা বলতে পারো ডিম্বাণু প্লাস শুক্রাণু মিলে কি হবে জাইগট তৈরি হবে দেখি ডিম্বাণু কি দেখতে গোলাকার অলরেডি আমরা দেখলাম গোল একটা হ্যাঁ আচ্ছা আকারে বড় এটা হচ্ছে কম্পারেটিভলি আকারে বড় বলা হয় যে ডিম্বাণু হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কোষ বুঝছো শুক্রাণু বা পুংগ্যামেট এটা কি বলা হয় লম্বা দেখলাম আমরা লম্বা আর হচ্ছে একটা মাথা একটা লেজ থাকবে এই যে একটা মাথা আছে আর এর একটা লেজ আছে ওকে আর হচ্ছে কি জাইগোট হচ্ছে সেম ডিমের মতো গোলাকার দেখলাম আমরা মাত্রই এরপর হচ্ছে ডিম্বাণু নিশ্চল শুক্রাণু সচল জাইগোটও নিশ্চল এই দেখো ডিম্বাণু হচ্ছে বসে থাকে শুক্রাণুটা সাঁতার কেটে 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 ওর কাছে যায় আর ডাইগোট হচ্ছে ও তৈরি হওয়ার পর জাইগোটটাও বসেই থাকে বুঝছো ডিম্বাণু বসে থেকে শুক্রাণু সাঁতার কাটে যায় তারপরে ফর্ম করে কি জাইগোটটাও বসে থাকে নিশ্চল ওকে এরপর আসছে কি মানে হ্যাপ্লয়েড শুক্রাণু হ্যাপ্লয়েড কারণ কি আমরা জানি ও জনন কোষ আমরা কোষ বিভাজনে পড়ে আসছি জনন কোষ কি হবে জনন কোষ অবশ্যই হ্যাপ্লয়েড হবে হ্যাপ্লয়েড মানে এই একটা এন আর যেহেতু একটা এন যোগ করে দিলাম এই দেখো ও একটা এন এন প্লাস এন কি হবে 2n তাই না তাহলে কি
n প্লাস n 2n, তাহলে কি হচ্ছে কয়টা থাকবে? দুইটা n থাকবে, মানে কি ডিপ্লয়েড হবে, ডিপ্লো মানে 2, সো ডিপ্লয়েড হবে বা দুইটা n থাকবে। এরপরে স্তন্যপায়ী হচ্ছে ডিম্বাণুর ডিম্বাশয়, দেখো খেয়াল রাখো, এত কিছু করার দরকার নাই। ডিম্বাণু থাকবে ডিম্বাশয়ে, শুক্রাণু থাকবে শুক্রাশয়ে, জাইগোট থাকবে গর্ভাশয়ে, 3 মহাশয়। ডিম্বাশয় থাকবে ডিম্বাশয়ে, শুক্রাণু থাকবে শুক্রাশয়ে, আর জাইগোট থাকবে গর্ভাশয়ে। 3 এমন রাখলেই হবে। এরপর লাস্টলি এটা কি হবে? এটা হচ্ছে মিওসিস। জাস্ট মনে রাখো, মিওসিস প্রক্রিয়া বিভাজিত হবে। এটা হচ্ছে মিওসিস, আমরা অলরেডি পড়ছি যে জনন মাতৃকোষ কি করে। জনন মাতৃকোষ 3 নম্বর কোষ বিভাজনে ছিল। জনন মাতৃকোষ হচ্ছে, জনন মাতৃকোষে স্ত্রী শরীরের ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে স্ত্রী জনন কোষ তৈরি করবে বা হচ্ছে ডিম্বাণু তৈরি করবে। তোমার পুরুষের ক্ষেত্রে কি করবে? শুক্রাণু তৈরি করবে। আর এই দুইটা মিলে যে বলছি, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কি হয়? জাইগোট তৈরি হয়। তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করে ফেলছে। তো এই হচ্ছে তোমাদের শুক্রাণু, ডিম্বাণু, জাইগোটের যে প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো সব বসে ফেললো। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের এইটুকুই ছিল। ইনশাআল্লাহ আজকে তোমাদের লাস্ট একটা চ্যাপ্টার বাকি আছে শর্ট সিলেবাসে, সেটা শেষ করে তোমাদের ফার্স্টে আপাতত ইমিডিয়েট প্লেলিস্টটা শেষ করব। ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের পুরোটাই দিব, আমি সবগুলো চ্যাপ্টার দেব, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। ঠিক আছে? আজকে পর্যন্তই তাহলে, আল্লাহ হাফেজ।